ভালো আছিস তোরা? বায়ুমণ্ডলের আজকে আমরা কয়েকটা ছোট ছোট টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ, অ্যালবেডো, ইনসুলেশন, ওজোন স্তর এবং ওজোন স্তর বিনাশের কারণ, তার গুরুত্ব, বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস এফেক্ট। তো প্রথম আমরা যেটা আলোচনা করতে চলেছি এখন সেটা হচ্ছে ইনসুলেশন, কার্যকরী সৌরবিকিরণ এবং অ্যালবেডো। আমি একটা ছোট্ট ছবি এঁকেছি, সেই ছবির সাহায্যে গোটা বিষয়টা তোদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ছবিটাকে একটু ভালো করে তোরা ফলো কর। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলতে মাধ্যমিকে ম্যাক্সিমাম এটা ছোট প্রশ্ন 3 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে পড়ে, এবং ছবিটাকে তোরা যদি তুলে ধরে লেখার সঙ্গে সঙ্গে ছবিটা তুলে ধরতে পারিস, উত্তরটা একটু কম পারফেক্ট হবে। একটু দেখ। কার্যকর সৌরবিকিরণ ও অ্যালবেডো। কার্যকর সৌরবিকিরণ এবং অ্যালবেডো আমরা যেটা এখন পড়তে চলেছি। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ইনসুলেশন। পৃথিবীতে আগত সৌররশ্মি, যেটাকে বলা হয় ইনকামিং সোলার রেডিয়েশন, এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ইনসুলেশন। পৃথিবীর মধ্যে যে এই সূর্যরশ্মি আসছে, সূর্যের বহির্পৃষ্ঠের উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের দেহ থেকে এই নির্গত শক্তি আমাদের কাছে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে। এই ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে, যার দৈর্ঘ্য হচ্ছে 1/250 থেকে 1/6700 মিলিমিটার দৈর্ঘ্য, তার তরঙ্গ দৈর্ঘ্যটা। এবং এই তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বক তরঙ্গ রূপে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলোক তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এবার এই যে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে যে তাপ, সেটাকেই বলা হচ্ছে, একেই বলা হচ্ছে ইনসুলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন। এবার পৃথিবীতে উত্তাপের সমতা এবং তাপ বাজেট, হিট ব্যালেন্স, এটা জিনিসটা কি? আমরা জানি সূর্য প্রতিনিয়ত কি করছে, পৃথিবী পৃষ্ঠের মধ্যে তাপ দিচ্ছে, ক্রমাগত হারে তাপ এসেই যাচ্ছে। তাহলে কি হবে? তাপ বেড়ে যাওয়ার কথা। আজ যা তাপ দিচ্ছে, কালও দিচ্ছে, পরশুও দিচ্ছে, ক্রমাগত উষ্ণতা বেড়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে পৃথিবীর গড় উষ্ণতা সামগ্রিকভাবে কোনোভাবে বাড়ে না, কমেও না, একই থাকে। আসলে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছায়, যার ফলে পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল সেটা শোষণ করে। আবার এই এই যে রশ্মি এসে যেটা পৌঁছাচ্ছে, সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে এসে পৌঁছাচ্ছে এবং দীর্ঘ তরঙ্গ রূপে পুনরায় মহাশূন্যে ফেরত চলে যাচ্ছে। এর ফলেই পৃথিবীতে উত্তাপের একটা সমতা দেখতে পাওয়া যায়। একেই পৃথিবীর উত্তাপের সমতা বা তাপ বাজেট বলে। এই তাপ বাজেটের হিসাব নিকাশটা কি করে হয়ে থাকে? সেটা পৃথিবী থেকে, সূর্য থেকে আগত মোট শক্তি, এই মোট শক্তিটা যেটা ইনকামিং সোলার রেডিয়েশন, এইটা 200 কোটি ভাগের 1 ভাগ। এটাকে যদি আমরা 100% ধরি, তাহলে 66% যা 66% উষ্ণতা কি করছে, মানে এই 200 কোটি ভাগের 1 ভাগ, যেটাকে আমরা 100% ধরছি, এর থেকে 66% উষ্ণতা, মানে বায়ুর শক্তি, এই 66% শক্তি কি করছে, মেঘ দ্বারা 3%, বায়ুমণ্ডল দ্বারা 15% এবং সরাসরি ভূপৃষ্ঠ দ্বারা 48% শোষিত হয়ে যাচ্ছে। এই যে শোষিত হয়ে যাচ্ছে 66%, বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে শোষিত হচ্ছে, মানে কি, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। বায়ুমণ্ডল দ্বারা সরাসরি সে গ্রহণ করছে, মেঘ গ্রহণ করছে, ভূপৃষ্ঠ গ্রহণ করছে, দিয়ে বায়ুমণ্ডল, পৃথিবী পৃষ্ঠ গরম হচ্ছে। একেই বলা হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ। এর দ্বারা পৃথিবী এবং পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই 100%-এর যে 66% উত্তপ্ত করতে লাগলো, বাকি পড়ে রইল 34%। এই 34% বিভিন্ন মাধ্যম, যেমন মেঘ দ্বারা 25%, মহাকাশ দ্বারা 6% এবং ভূপৃষ্ঠ দ্বারা 3% প্রতিফলিত এবং বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এই যে ফিরে যাচ্ছে, এই যে ফিরে যাওয়া রশ্মি, এটা বায়ুমণ্ডলকে কোনোভাবে উত্তপ্ত করতে পারে না। এটা নিষ্ক্রিয় সৌরতাপ। এই যে ফিরে যাওয়া রশ্মিটাকে বলা হয় নিষ্ক্রিয় সৌরতাপ। এই নিষ্ক্রিয় সৌরতাপই হচ্ছে অ্যালবেডো পৃথিবীর।
কিরকম? সূর্য থেকে আগত 200 কোটি ভাগের 1 ভাগ, যেটাকে 100% ধরছি, সেটা আগত মোট শক্তি। তার 66%, বায়ুমণ্ডল 15%, মেঘ 3%, ভূপৃষ্ঠ 48%। এই যে 66% রশ্মি পৃথিবী এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সাহায্য করছে, একেই বলা হচ্ছে পৃথিবীর কার্যকর সৌর বিকিরণ। আর বাদ বাকি 34%, যেটা মেঘ 25%, মহাকাশ 6% এবং ভূপৃষ্ঠ 3%, এটা কোনোভাবে ভূপৃষ্ঠ বা পৃথিবীপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। এই রশ্মি সরাসরি ভূপৃষ্ঠ থেকে পৃথিবী থেকে ফেরত চলে যায়, যাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় সৌরতাপ বা অ্যালবেডো। এরপর আমরা যেটা পড়ব সেই অংশটা হচ্ছে, তোমরা তাহলে এখান থেকে করবে অ্যালবেডো এবং কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে সেটা করবে, টিকার আকারে এটাকে পড়বে। এরপর আমরা যেটা আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর কাকে বলে? ওজোন কথাটা কোথা থেকে এলো? আমরা জানি ওজোন গ্যাস, যার রাসায়নিক সংকেত O3, এই ওজোন স্তর পৃথিবী বায়ুমণ্ডলের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থান করছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে মোটামুটি স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে এই ওজোন গ্যাসটা রয়েছে। এই ওজোন গ্যাস পৃথিবী পৃষ্ঠের মধ্যে কিভাবে কাজ করছে আমি একটু খাতাতে দেখাচ্ছি, একটু খেয়াল কর। এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, পৃথিবীটাকে খেয়াল করে ধরো, এই পৃথিবীর মধ্যে ওজোনের স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোনের স্তর ছাতার মতো বা ছাঁকনির মতো, ধরো ছাঁকনি বলতে পারো, ছাতা মতো বা ছাঁকনির মতো। কেন দুটো নাম বলছি? ছাঁকনি তো ফুটো হয়, আবার ছাতা ঘিরে থাকে, কিন্তু দুটো নাম বলার কারণ কি আসছে। ছাঁকনি বা ছাতার মতো পৃথিবী, এটা পৃথিবী পৃষ্ঠ পৃথিবীর মধ্যে বেষ্টন করে আছে বায়ুমণ্ডলের স্তরের সঙ্গে। এই ওজোন গ্যাস, আর প্রথম আসি O3 বা ওজোন গ্যাস। এই O3 বা ওজোন গ্যাস, যার রাসায়নিক সংকেত হচ্ছে O3, এই ওজোন গ্যাসটা OZO, ওজোন, গ্রিক ওজো থেকে এসছে নামটা। নামটি হচ্ছে গ্রিক শব্দ, যার আক্ষরিক অর্থ হচ্ছে স্মেল অর্থাৎ গন্ধ। এই ওজোন গ্যাসটা সাধারণত আষ্টে গন্ধযুক্ত নীলাভ রঙের, নীলচে কালারের একটি গ্যাস। এই গ্যাস পৃথিবীর মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মোটামুটি আমরা কত বললাম, 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে এই স্তর বেষ্টন করে আছে পৃথিবী পৃষ্ঠকে। সূর্য থেকে বিভিন্ন ধরনের রশ্মি পৃথিবী পৃষ্ঠে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর মধ্যে প্রবেশ করে, কিন্তু এই ওজোন স্তর থাকার জন্য সূর্য থেকে ক্ষতিকারক যে সমস্ত অতিবেগুনি রশ্মিগুলো আছে, সেই রশ্মিগুলো ওজোন স্তর থেকে সরাসরি ফেরত চলে যায়, পৃথিবীর মধ্যে সে ঢুকতে পারে না। এই ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবী থেকে ফেরত চলে যায়। এই ওজোন স্তর তার জন্য আমরা বলছি পৃথিবীকে কি করছে, ছাতার মতো বেষ্টন করে আছে। ছাতা যেমন আমাদেরকে সূর্যের তাপ থেকে বাঁচায়, ঠিক সেরকম ওজোনের গ্যাস কি করছে, ওজোন স্তরটা কি করছে, এই অতিবেগুনি রশ্মিগুলোকে ছাতার মতো গার্ড করে রেখেছে আমাদের। আর ছাঁকনি কেন বললাম? যে অন্যান্য তরঙ্গ রশ্মিগুলো পৃথিবীর মধ্যে, সূর্যের রশ্মি পৃথিবীর মধ্যে প্রবেশ করতে পারে, কিন্তু অর্থাৎ ওই ক্ষতিকারক রশ্মিগুলোকে ছেঁকে অন্য রশ্মিগুলোকে ঢোকাতে সাহায্য করে, সেই জন্য ছাঁকনি বলাও যেতে পারে। বিভিন্ন বইয়েতে তোমরা বিভিন্ন রকম তার নাম পাবে। এবার এই ওজোন স্তর যদি না থাকে তাহলে কি হয়, বা ওজোন স্তর কেন ধ্বংস হয়ে যাচ্ছে? না থাকলে সরাসরি এই অতিবেগুনি রশ্মিগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠের মধ্যে ঢুকবে এবং আমাদের ক্ষতি করবে। এই ওজোন স্তর ধ্বংস, তার কারণ কি? ওজোন স্তর ধ্বংসের কারণ হচ্ছে কয়েকটি গ্যাস। সেটা হচ্ছে সিএফসি গ্যাস বা সিএফসিএস, ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। সিএফসিএস গ্যাসটা কোথা থেকে আসে? সাধারণত এই ওজোন স্তর ধ্বংসের কারণ হচ্ছে প্রকৃতি এবং বিশেষ করে মানুষ তার প্রতিনিয়ত কাজকর্মের মাধ্যম দিয়ে এই ওজোন স্তরকে ধ্বংস করে চলেছে। এই ওজোন স্তরকে ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত তার কাজকর্মের মাধ্যম দিয়ে। কিভাবে ক্ষতি করছে পৃথিবীর মধ্যে এই ওজোন স্তর? মানুষ তার প্রতিনিয়ত কাজকর্ম, যেমন এসি, রেফ্রিজারেটর মেশিন, স্প্রে এর মাধ্যম দিয়ে প্রচুর পরিমাণে সিএফসিএস গ্যাসটা নির্গত হয়। এই সিএফসিএস গ্যাস নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ওই সিএফসিএস গ্যাস ওজোনের
স্তরে গিয়ে ওজোন অণুগুলোকে ভেঙে দিচ্ছে এবং ওজোন স্তরকে পাতলা করে দিচ্ছে। হ্যালোজেন গ্যাসটা অগ্নি নির্বাপক দ্রব্যর মাধ্যম থেকে পাওয়া যায়, এই সমস্ত বস্তু থেকে হ্যালোজেন গ্যাসটা নির্গত হয়। তোমার মিথেন গ্যাস কৃষি জমিতে ধানের ক্ষেত থেকে এই মিথেন গ্যাস বেরিয়ে আসে, তারপরে বায়োমাস পোড়ানোর মাধ্যম দিয়ে মিথেন গ্যাস বেরিয়ে আসে। নাইট্রাস অক্সাইড কৃষিতে সার প্রয়োগের মাধ্যমে এই ধরনের নাইট্রাস অক্সাইড থাকে। অর্থাৎ মানুষের প্রতিনিয়ত বিভিন্ন কাজকর্মের মাধ্যম দিয়ে কি হচ্ছে, ওজোন স্তর ধ্বংস হচ্ছে। এই ওজোন স্তর ধ্বংসের ফলে কি কি ঘটনা ঘটতে পারে? ওজোন স্তর ধ্বংসের ফলে যেটা ঘটে আমাদের, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বাড়ছে। বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত অর্থাৎ জলবায়ুর পরিবর্তন, সেটা কি? গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং ঘটার ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে, বিভিন্ন জায়গায় অ্যাসিড বৃষ্টি হচ্ছে এবং ধোঁয়াশা, অর্থাৎ শহরাঞ্চলে শিল্পাঞ্চলে ধোঁয়াশার সৃষ্টি করছে ওজোন স্তর ধ্বংসের কারণে। এই ওজোন স্তর মানুষের কিভাবে ক্ষতি করে? মানুষের ত্বকেতে, শরীরে ম্যালিগন্যান্ট জাতীয় ক্যান্সারের সৃষ্টি হয়। এই অতিবেগুনি রশ্মিগুলো সরাসরি মানুষের ত্বকে পড়লে ম্যালিগন্যান্ট জাতীয় ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, মানুষের চোখের করোনার ক্ষতি করছে। আর উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে কি করছে? উদ্ভিদের পাতা ফুল ঝরে যায়, তার জীবনচক্র ব্যাহত হয়। এইভাবে উদ্ভিদ এবং প্রাণী জগতে প্রাণীদের মধ্যেও ওই ওজনের স্তর ধ্বংস হয়ে যাওয়ার কারণে অতিবেগুনি রশ্মিগুলো ক্ষতিগ্রস্ত করে চলেছে। তাহলে এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার একটি আমরা কারণ পেলাম কি, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে আমরা এবার গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নটা আলোচনা করি। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সেটা কি? বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি কি কারণে হয়ে থাকে? সাধারণত কিছু বিগত কয়েক দশক থেকে পৃথিবীতে কিছু দূষণকারী গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এর মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণে, সেটা নগরায়ন, বিশ্বায়ন, শিল্পায়নের মাধ্যম দিয়ে, মানুষের যানবাহন সমস্ত কিছুর মাধ্যম দিয়ে এই সমস্ত গ্যাসগুলো নির্গত হচ্ছে এবং আমাদের বায়ুমণ্ডলের মধ্যে একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে। এই বায়ুমণ্ডলের মধ্যে এই আস্তরণটা তৈরি করার ফলে কি হচ্ছে, আমরা জানি, একটু আগেই আমরা বললাম যে ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্য পৃথিবীর মধ্যে ঢুকছে এবং বৃহৎ তরঙ্গ রূপে ফেরত যায়। এবার পৃথিবীর ওপর যখন একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে, তখন ওই ক্ষুদ্র তরঙ্গ রূপে সরাসরি সূর্যের রশ্মি ঢুকে যাচ্ছে, কিন্তু আস্তরণটা থাকার জন্য এই রশ্মি ওই আস্তরণকে ভেদ করে বৃহৎ তরঙ্গ রূপে বেরিয়ে যেতে পারছে না। তার ফলে পৃথিবীর মধ্যে, পৃথিবীর নিচে, বায়ুমণ্ডলের নিচের স্তরের উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে চলেছে। এটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস জিনিসটা কি? আমরা জানি শীত প্রধান দেশে, সাধারণত যেখানে টেম্পারেচার অনেক কম, সেই সমস্ত অঞ্চলে কি হয়ে থাকে, চাষবাসের জন্য, ফুলের চাষ এবং ফলের চাষের জন্য কি করা হয়, কাঁচের ঘর তৈরি করে দেওয়া হয়। এই কাঁচের ঘর তৈরি করার ফলে সেখানে কি হয়, সূর্যের তাপ ওই কাঁচের ঘরে ভেদ করে, কাঁচের স্তরকে ভেদ করে ঢুকে পড়তে পারে, ক্ষুদ্র তরঙ্গ যেহেতু, কিন্তু ফেরত যাওয়ার সময়, বিকিরণ হওয়ার সময় সেই তরঙ্গ তাপ কিন্তু বেরিয়ে যেতে পারে না, কাঁচ ঘরের মধ্যেই সেটা আবদ্ধ হয়ে পড়ে। তার ফলে ওই কাঁচের ঘরের উষ্ণতা বেড়ে চলে এবং যা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয়। উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চ অক্ষাংশের এইভাবে বিভিন্ন ফল এবং ফুলের চাষগুলো হয়ে থাকে। তাহলে এই গ্রিন হাউস, পৃথিবী কিভাবে গ্রিন হাউস, একটু আগেই বললাম, গ্যাসগুলো বায়ুমণ্ডলের মধ্যে একটা স্বচ্ছ আস্তরণ তৈরি করছে, এই দূষণকারী গ্যাসগুলো, যা পৃথিবীর ক্ষুদ্র তরঙ্গ রূপে তাপকে ঢুকতে সাহায্য করছে, কিন্তু বার করতে দিচ্ছে না, বেরিয়ে যেতে দিচ্ছে না। ফলে পৃথিবীর গড় টেম্পারেচার কি হচ্ছে, আস্তে আস্তে বেড়ে চলেছে। এই গ্রিন হাউস এবং তার প্রভাবটা, তার বিশ্ব উষ্ণায়নে তার প্রভাবটা কি? এই গ্যাসগুলোর মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে মানে মোটামুটি বিগত 100 বছরে তার টেম্পারেচার বেড়ে গেছে 0.5 থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পৃথিবী পৃষ্ঠের বেড়ে গেছে। এবং আগামী দিনে এইভাবে যদি চলতে থাকে, এইভাবে ক্রমাগত উষ্ণতা যদি বাড়তে থাকে, পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা, বিজ্ঞানীরা অনুমান করছে এই পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা আরো বৃদ্ধি পাবে। তাহলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলটা কি? বিশ্ব উষ্ণায়নের ফলে কয়েকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে, প্রথম 1 নম্বর কারণ হচ্ছে মরু অঞ্চলের বরফের গলন এবং হিমবাহের গলন।
পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বেড়ে গেলে প্রথম প্রভাব যেটা পড়ে সেটা পৃথিবীর দুই মেরু অঞ্চল সুমেরু এবং কুমেরুতে বরফের গলন। দেখা গেছে যে 1978 সালে সুমেরুতে প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকার বরফ গলে গেছে এবং প্রতি 50 বছরে এখানে বিভিন্ন যে পার্বত্য অঞ্চলের হিমবাহগুলো রয়েছে তার যা গলন হচ্ছে, বলা হচ্ছে বিগত 50 বছরে প্রায় 25% হিমবাহের গলন হয়ে গেছে, হিমবাহের গলন হয়েছে। এইভাবে ক্রমাগত যদি উষ্ণতা বাড়তে থাকছে, একটা টাইম পর দেখা যাবে হিমালয়, আল্পস, রকি সমস্ত পার্বত্য অঞ্চলে কোনো রকম হিমবাহ থাকবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, থাকবে না। এই উষ্ণতা ক্রমাগত বৃদ্ধির কারণে একটা টাইমে যদি ক্রমাগত এইভাবেই উষ্ণতা বৃদ্ধি হতে থাকে, তাহলে 2040 সালে বিজ্ঞানীরা অনুমান করছে 2040 সালের পর পুরোপুরিভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে হিমবাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি। প্রথমেই আমরা বললাম সমুদ্রপৃষ্ঠে মেরু অঞ্চলের বরফের গলন। পৃথিবীর দুটো প্রান্তের মেরু অঞ্চলের যখন বরফ গলে যাচ্ছে, পার্বত্য অঞ্চলের হিমবাহ যখন গলে যাচ্ছে, নদীর মাধ্যম দিয়ে সেই সমস্ত জল সরাসরি এসে সমুদ্রে পতিত হচ্ছে। আবার দুই মেরু থেকে সরাসরি সমুদ্র বা মহাসাগরের মধ্যে জল পতিত হচ্ছে। আমরা জানি পৃথিবী পৃষ্ঠের মধ্যে একটা মিষ্টি জলের ভান্ডার হচ্ছে এই সমস্ত হিমবাহ এবং এই দুই অঞ্চলের এই সমস্ত হিমবাহগুলো। তাইলে হিমবাহর গলন হওয়ার ফলে এই জল সরাসরি যেহেতু সমুদ্রের মধ্যে পতিত হচ্ছে, অর্থাৎ লবণ জলের সঙ্গে পতিত হচ্ছে, তাহলে মিষ্টি জলের ভান্ডারটা কমে যাচ্ছে। আর তার সঙ্গে বরফ, এত জল যখন সমুদ্রের মধ্যে পতিত হচ্ছে, সমুদ্রের জলতলের মাত্রা বেড়ে যাচ্ছে। সমুদ্রের জলতলের মাত্রা বেড়ে যাওয়ার ফলে যেটা ঘটছে, উপকূলবর্তী অঞ্চলগুলো, যে সমস্ত ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, মহাদেশের উপকূলবর্তী অংশগুলো সমুদ্রের জলের তলায় চলে যাবে। এই উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের জলতলের উচ্চতা যে হারে বেড়ে চলেছে, তাতে দেখা গেছে বিগত 100 বছরে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে গেছে, সেটা হচ্ছে 10 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা বেড়েছে। এবং বিজ্ঞানীরা এটাও অনুমান করছে এইভাবে জলতলও বাড়তে থাকলে এবছরে, অর্থাৎ এই শতাব্দীর শেষে, সমুদ্রের জলতল 15 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত উচ্চতা বাড়বে। দ্বিতীয় পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। অধঃক্ষেপণ অর্থাৎ এইভাবে ক্রমাগত উষ্ণতা বাড়লে মরু প্রদেশ, অর্থাৎ মরু অঞ্চল বা মরুভূমির প্রসার ঘটবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, মৌসুমে অধ্যুষিত জলবায়ু অঞ্চলেতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে, বন্যার সৃষ্টি হবে, অর্থাৎ সামগ্রিকভাবে বৃষ্টিপাতের যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও খুব বেড়ে যাবে, কখনো বিভিন্ন জায়গায় কমে যাবে। 3 নম্বর কারণ গেল অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। 4 নম্বর হচ্ছে শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি। শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি বলতে বিভিন্ন ক্ষেত্রে যেহেতু উষ্ণতা বেড়ে চলেছে, ধানের ক্ষেত্রগুলি যেটা নিম্ন অক্ষাংশে বা সমুদ্র তীরবর্তী উপকূলবর্তী অঞ্চলে যেখানে ধান চাষ হতো, সেই অঞ্চলগুলো যেহেতু সমুদ্রের জলতলের কারণে সমুদ্রের জল জমির মধ্যে প্রবেশ করার ফলে জমিগুলো লবণাক্ত হয়ে যাবে, সেই অঞ্চলে ধান পাট চাষ হবে না। আবার অন্যদিকে জোয়ার বাজরার প্রকোপ প্রচুর বেড়ে যাবে। জোয়ার বাজরার প্রকোপ বেড়ে গেলে সেই ধরনের কৃষি উৎপাদনগুলো বাড়বে। ধান মোটামুটি মধ্য অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হবে ধান চাষ, এবং গম চাষ উচ্চ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। উচ্চ অক্ষাংশের সামগ্রিকভাবে কৃষি পদ্ধতি বা ফসলের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে যাবে। কৃষির পরিবর্তন ঘটবে। কৃষির পরিবর্তন নয় যে বললাম ধান চাষ মধ্য অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত লাভ করবে, যেটা নিম্ন অক্ষাংশের দেশগুলোতে হয়ে থাকে। আবার গম চাষ যেটা মধ্য অক্ষাংশের দেশে হয়ে থাকে, সেগুলো প্রায় উচ্চ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। বিভিন্ন ধরনের যেগুলো আমরা জানি মরু অঞ্চল, সেখানে তৃণ অঞ্চল যেগুলোতে চাষবাস হতো, সেগুলো শুষ্ক অঞ্চল, সেগুলো তৃণভূমিতে পরিণত হবে। এইভাবে সামগ্রিকভাবে কৃষি পদ্ধতিরও পরিবর্তন হবে। আর যেটা হবে সেটা হচ্ছে এল নিনোর প্রভাব। এল নিনোর প্রভাব এই প্রতিনিয়ত উষ্ণতা বৃদ্ধির কারণে যেটা হবে, মহাসাগরে জলতলের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের উভয় পাশে অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটো একসঙ্গে ঘটতে থাকবে। এল নিনোর চরম প্রভাবের কারণে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের উভয় পাশে নয়, মৌসুমী জলবায়ু অঞ্চলের সেখানে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনটা
অনিয়মিত হয়ে যাবে, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি সৃষ্টি হবে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঘূর্ণাবর্তে বা ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়বে। এইভাবে বিভিন্ন কারণের মাধ্যম দিয়ে, বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে সামগ্রিকভাবে পৃথিবীর একটা ভারসাম্য নষ্ট হবে। এগুলোই হলো আমাদের বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা তার ফলে যে যে ঘটনাগুলো ঘটছে। এখান থেকে দুটো বড় প্রশ্ন আসে। একটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর মধ্যে তার প্রভাবটা কি পড়ে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, গ্রিন হাউস কাকে বলে, ওজোন স্তর বিনাশের কারণগুলো কি কি, ওজোন স্তর বিনাশের ফলে পৃথিবী পৃষ্ঠে কি কি ঘটনা ঘটে সেটা, আর তার সঙ্গে একটু আগেই বললাম অ্যালবেডো এবং কার্যকরী সৌরবিকিরণ।